প্রীতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। তোমাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকবার বলো। তোমার কাকাকে কিভাবে কুচি কুচি করে শেখ শাহজাহান বাহিনী কেটে ফেলেছে, কতটা সস্তা ছিল তোমাদের জীবন, এবং এই ভোলা ঘোষের মতন তুমিও ঘটনাচক্রে বেঁচে গেছো। আমাদের যখন কেসের সিবিআই রায় আসে জুন মাসের শেষের দিকে, তখন আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে রিপাবলিক বাংলায় 2 থেকে 3 দিন আমি নাম ধরে ধরে বলে দিচ্ছিলাম যে কে কে ছিল, কে কে কি করেছে, কার বাড়ি কোথায়, মানে এর পরিচয় কি, এ কোথায় কি করে, আমি সব বলে দিচ্ছিলাম। বলতে বলতে রিপাবলিক বাংলার যখন আমি নিউজ রুম থেকে বার হলাম, আমার কাছে খবর এসেছিল যে তোর নামে সুপারি উঠে গেছে, তুই সাবধানে থাক। আমি এই ধরনের ঘটনা যে ঘটবে এবং এইগুলোই যে হয় এটার আন্দাজ আমাদের ছিল। আমরা তখন বলেছিলাম, তখন অনেকে আমাদেরকে হেয় করেছে, কিন্তু আমরা তো জানি যে কিভাবে কি হয় সন্দেশখালীতে। পাবলিসিটির কারণে আমরা বেঁচে গেছি, কারণ অনেকটা বেশি হয়ে গেছিল, হয়তো বেশি জানাজানি হয়ে গেলে বা এতটাই জেনে গেছিল যে কোনো কিছু করলে ওদের উপরেই দোষ চলে যেত, তাই হয়তো হয়নি। জেলে থাকার পরে এখানটা থেকে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার হচ্ছে, যার জমির ওপরে শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছে তাদের গিয়ে বন্দুক দেখানো হচ্ছে, এবং হচ্ছে না এমন কিছু নেই। আজকে খুন হতে হলো দুজনকে, এবং যে মূল সাক্ষী হতে পারতো তার জায়গায়, তার ছেলের জায়গায় সে বসে থাকতো, সেও খুন হতো। আমিও তো যাই, আমিও এখান থেকে আমার পড়ার জায়গায় যাই, গন্তব্যস্থলে যাই, কলকাতায় যাই, মায়ের সঙ্গে কোর্টে যাই। আজ ওদের জায়গায় আমরা হতে এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। পদ্মা মণ্ডলের পুত্র প্রীতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। যারা ভুলে গেছেন পদ্মা মণ্ডলের ঘটনা, প্রীতম সেই ঘটনা মনে করাবে। কিন্তু প্রীতমের সাথে কথা বলার আগে আমি রেবেকা মোল্লার গল্পটাও শোনাবো। রাষ্ট্রবাদী মুসলিম রেবেকা মোল্লাকে কি না ফেস করতে হয়েছে, তৃণমূল কংগ্রেসের কি না অত্যাচার ফেস করতে হয়েছে, সে কথাও শোনাবো। তার ভাইকেও মেরে ফেলার চেষ্টা হয়েছে, সে কথা শোনাবো। কিন্তু প্রথমে প্রীতমের কথা আমি শোনাবো। প্রীতম, তোমার কথা আমি শুনতে চাই। তোমাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকবার বলো। তোমার কাকাকে কিভাবে কুচি কুচি করে শেখ শাহজাহান বাহিনী কেটে ফেলেছে, কতটা সস্তা ছিল তোমাদের জীবন, এবং এই ভোলা ঘোষের মতন তুমিও ঘটনাচক্রে বেঁচে গেছো। কিন্তু এবার অস্তিত্বের লড়াই। প্রীতম। ময়ূকদা, আমি আমাদের যখন কেসের সিবিআই রায় আসে জুন মাসের শেষের দিকে, তখন আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে রিপাবলিক বাংলায় 2 থেকে 3 দিন আমি নাম ধরে ধরে বলে দিচ্ছিলাম যে কে কে ছিল, কে কে কি করেছে, কার বাড়ি কোথায়, মানে এর পরিচয় কি, এ কোথায় কি করে, আমি সব বলে দিচ্ছিলাম। বলতে বলতে রিপাবলিক বাংলার যখন আমি নিউজ রুম থেকে বার হলাম, আমার কাছে খবর এসেছিল যে তোর নামে সুপারি উঠে গেছে, তুই সাবধানে থাক। আমি সাথে সাথে সবাইকে জানিয়েছিলাম, এবং আমার ফেসবুক পোস্ট থেকে শুরু করে সিবিআই এর কাছে ইমেল করা থেকে শুরু করে সব কিছু করেছিলাম। হয়তো পাবলিসিটির কারণে আমরা বেঁচে গেছি, কারণ অনেকটা বেশি হয়ে গেছিল, হয়তো বেশি জানাজানি হয়ে গেলে বা এতটাই জেনে গেছিল যে কোনো কিছু করলে ওদের উপরেই দোষ চলে যেত, তাই হয়তো হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটবে এবং এইগুলোই যে হয় এটার আন্দাজ আমাদের ছিল। আমরা তখন বলেছিলাম, তখন অনেকে আমাদেরকে হেয় করেছে, কিন্তু আমরা তো জানি যে কিভাবে কি হয় সন্দেশখালীতে। আজ শাহজাহান শেখ বাইরে নেই, জেলে আছে। সবাই বলছে শান্ত হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, কি হচ্ছে সেটা দেখা হোক। সে জেলে থাকার পরে এখানটা থেকে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার হচ্ছে, যার জমির ওপরে শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছে তাদের গিয়ে বন্দুক দেখানো হচ্ছে, এবং হচ্ছে না এমন কিছু নেই। আজকে খুন হতে হলো দুজনকে, এবং যে মূল সাক্ষী হতে পারতো তার জায়গায়, তার ছেলের জায়গায় সে বসে থাকতো, সেও খুন হতো। আমিও তো যাই, আমিও এখান থেকে আমার পড়ার জায়গায় যাই, গন্তব্যস্থলে যাই, কলকাতায় যাই, মায়ের সঙ্গে কোর্টে যাই। আজ ওদের জায়গায় আমরা হতে পারতাম। তাই আমি এটা বলতে চাইছি যে এই যে পরিকল্পনা, এই যে জঘন্য রাজনৈতিক শক্তির ব্যবহার করে মানুষের জীবনকে যে এরা হেয় করে দেখিয়ে দিচ্ছে যে এদের যে
মানে শক্তিটা কতটা, এদের প্রভাব প্রতিপত্তি এই সমাজে কতটা, সেটা এরা দেখিয়ে দিচ্ছে। ময়ূকদা মনে করো বিহারের 2004 সালে কি হয়েছিল, কি হয়েছিল তোমার বাবা কাকাদের সাথে, আরেকবার একটু বলো। আমাদের ঘটনায় পুরো পরিকল্পনা মাফিক জামাই ষষ্ঠীর দিন র্যাফ নামিয়ে টোটাল রাজবাড়ি আউটপোস্টে আগাম র্যাব মজুত করা ছিল, দিয়ে সামান্য একটা অনুষ্ঠানের ছক করে বাইরে থেকে ছেলে ডেকে এনেছিল, প্রায় 250-300-র উপরে ছেলে পেলে এনেছিল। আর অন্য দিক থেকে প্রায় 600-700 ছেলে এনে আমাদের গ্রামের চারিদিকটা পুরো ঘিরে রেখেছিল। কোনো কিছু নয়, হঠাৎ করে গুলি বোম মারতে মারতে আমাদের বাড়ির মধ্যে ঢোকার পরে আমার বাবাদেরকে তাড়িয়ে নিয়ে চলে যায় এখান থেকে। তাড়িয়ে নিয়ে গিয়ে ঘেরির বাঁধে নিয়ে গিয়ে আমার বাবার বাঁ চোখে গুলি করে, কোপায় এবং মাথার মধ্যে পেরেক তক্তার মধ্যে পেরেক দিয়ে মাথার মধ্যে পেরেক দিয়ে ঢোকায়। আমার আর একটা কাকু সুকান্ত মণ্ডল, তার মাথার মধ্যে টোটাল একটা ভোজালি ঢুকিয়ে দেয়। আমার মা যখন সুকান্ত কাকুকে উদ্ধার করতে যায় তখন তার মধ্যে একটা হাত ঢুকে, মানে হাতের ছেড়ো অংশটা, সামনের অংশটা ঢুকে গেছিল। দেবদাস কাকু যে ছিল তাকে এখান থেকে তাড়িয়ে নিয়ে যায়। তাড়িয়ে নিয়ে গিয়ে প্রথমে শেখপাড়ায় পায়ে গুলি করে পায়ে দড়ি বেঁধে বাইকে টেনে নিয়ে যায়। তখন 4-4:30 বাজছে। সেখান থেকে 2-2.5 কিলোমিটার ঘসড়াতে নিয়ে গিয়ে শেখপাড়ায় কাদের মোল্লার পার্টি অফিসে, সেখানে 3-4 জন মানে একটা করে কে কোনটা কাটবে সেটা ঠিক করে ঘিরে দেবদাস কাকুকে পিস করে কাটে এবং প্রচণ্ড যন্ত্রণা দেয়। দিয়ে বস্তার মধ্যে করে হচ্ছে বেঁধে মাটির মধ্যে পুঁতে দেয়। পরে আমরা যখন ওই দেহটাকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি তখন প্রশাসন কোনো সাহায্য করেনি, কিন্তু ওরাও ভয় পেয়ে গিয়ে কি করে যে একটা অটোতে করে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে দিয়ে আসে এবং এর মাঝখানে ওই দেহটাকে 2-3 বার জায়গা পরিবর্তন করিয়েছে এরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।